আমি মনে করছি যে সায়েন্সের অঙ্কে তোমাদের তেমন কোনো অভিজ্ঞতা নেই, তাই বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সায়েন্সের যে অঙ্ক প্রশ্নগুলো হয় সেগুলো খুব সুন্দরভাবে এক একটা টাইপ ধরে ধরে আমি তোমাদের বুঝিয়ে দেবো। তাই মনোযোগ সহকারে ক্লাসগুলো করবে এবং সাথে যে প্রশ্নগুলো আমি বুঝিয়ে দিচ্ছি সেগুলো নিজেরাও কিন্তু পরবর্তী সময় একবার হলেও প্র্যাকটিস করে নেবে। চলো, যদি এরকম টাইপের প্রশ্ন দেখো, বলে দিল যে 293 কেলভিন উষ্ণতাকে সেলসিয়াস স্কেলে পরিবর্তন করো। তুমি এনসিইআরটির নবম শ্রেণীর পাঠ্য বইটা খোলো, খুলে 7 নম্বর পেজটা বার করবে। সেখানে দেখবা নিচের দিকে ছোট ছোট অক্ষরের মধ্যে খুব সুন্দরভাবে লেখা আছে 0 ডিগ্রি সেলসিয়াস সমান 273.15 কেলভিন। এটাই হলো সেলসিয়াস এবং কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক। মাথায় রাখবে, মুখস্থ করে নাও যে 0 ডিগ্রি সেলসিয়াস সমান 273.15 কেলভিন। এবার কখনো তোমাকে কেলভিন বার করতে বলবে, কখনো তোমাকে ডিগ্রি সেলসিয়াস বার করতে বলবে। যদি তোমাকে কেলভিন স্কেলে পরিবর্তন করতে বলে বা কেলভিনে যদি সেই উষ্ণতা বার করতে বলে, জাস্ট কি করবে, ডিগ্রি সেলসিয়াসের সাথে 273.15 যোগ করে দিবা। অনেক সময় দেখবা পয়েন্টে অপশানে পয়েন্ট থাকে না, সেক্ষেত্রে মাথায় রাখবা যে এই মানে ক্যালকুলেশনের সুবিধার্থে ধরেই নেওয়া হয় যে 0 ডিগ্রি সেলসিয়াস সমান 273 কেলভিন। কিন্তু অ্যাকচুয়ালি এনসিইআরটিতে এই মানটাই দেওয়া আছে যে 0 ডিগ্রি সেলসিয়াস সমান 273.15 কেলভিন। তাহলে কি বললাম ভালো করে বুঝে নাও। যদি কেলভিনে বার করতে বলে তাহলে ডিগ্রি সেলসিয়াসের সাথে 273.15 যোগ করবে। যদি তোমার ডিগ্রি সেলসিয়াস বার করতে বলে তাহলে সেক্ষেত্রে তুমি কেলভিন থেকে 273.15 বাদ দেবে। তাহলে এই প্রশ্নে তোমাকে কি বার করতে বলেছে, কিসে পরিবর্তন করতে বলেছে? সঙ্গে সঙ্গে বলবে দাদা আমাদের কেলভিন উষ্ণতাটা দেওয়া আছে, কিন্তু সেলসিয়াস স্কেলে ডিগ্রি সেলসিয়াস বার করতে বলেছে। অপশান দেখেই বুঝতে পারছো ডিগ্রি সেলসিয়াসে বার করতে বলেছে। ডিগ্রি সেলসিয়াসে বার করতে বললে যে মানটা রয়েছে সেখান থেকে তুমি 273.15 ঝেড়ে দিবা। সঙ্গে সঙ্গে তুমি বলবা পয়েন্টটা তুমি ছেড়ে দাও, আগে দেখো 273 বাদ দাও। 293 থেকে যদি তুমি 273 বাদ দাও, সঙ্গে সঙ্গে কি বলবা দাদা 20 থাকছে। তাহলে 20 থাকছে, সেখান থেকে 0.15 যদি বেরিয়ে যায় তুমি বলবা দাদা 19.85 আমাদের সঠিক উত্তর। 19.85 ডিগ্রি সেলসিয়াস। বোঝা গেল? বোঝাতে পারলাম কি? একদম ইজি, শুধু বুঝতে হবে তোমাকে। চলো পরের প্রশ্নটা কি বলছে দেখো। বলে দিল যে 470 কেলভিন উষ্ণতাকে সেলসিয়াস স্কেলে পরিবর্তন করো। সেলসিয়াস ডিগ্রি সেলসিয়াসে আমাদের বার করতে গেলে আমরা কি জানি যে কেলভিনের যে মানটা থাকে সেখান থেকে 273.15 আমাদের বাদ দিতে হয়। সুবিধার্থে তুমি আগে 273 বাদ দিয়ে নাও, সঙ্গে সঙ্গে বলবা দাদা এখানে 7 হচ্ছে, আর এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 1, 197 হচ্ছে। কিন্তু ওই যে 0.15 বাদ দিলে পরে এখান থেকে 0.15 কমে গিয়ে তুমি বলবা 96.85। সঙ্গে সঙ্গে উত্তর কোনটা নিবা? অপশান বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। বুঝতে পারছো বিষয়গুলো? তাহলে খুব সহজে কিন্তু এগুলো করে নিবা। এবার বলে দিল যে দেখো ডিগ্রি সেলসিয়াসে উষ্ণতা দিয়ে দিয়েছে, তোমাকে কেলভিন স্কেলে পরিবর্তন করতে বলেছে। তুমি কি করবা? জাস্ট ওই যে ডিগ্রি সেলসিয়াসে যেটা থাকবে তার সঙ্গে তুমি 273.15টা যোগ করে দিবা। যোগ করে দাও, যোগ করলে সঙ্গে সঙ্গে বলবা এদিকে 8 হচ্ছে, 7 আর 2 9 হচ্ছে, 2.15 298.15 হচ্ছে। কোথায় রয়েছে? অপশানগুলো কিন্তু খুব ক্লোজ রয়েছে, অনেকে কিন্তু ভুল করে ফেলে। এখানে 85তে কিন্তু সঠিক উত্তর করে আসে, এখানে সঠিক উত্তর হবে 298.15 কেলভিন। অপশান ডি আমাদের এখানে সঠিক উত্তর। বিষয়টা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? তাহলে এই ধরনের প্রশ্ন আসলে একদম ঝেড়ে দিবা। চলো পরের টাইপটা দেখো। তার আগে পরের টাইপটা যাওয়ার আগে তোমাকে কিছু জিনিস জানতে হবে। দেখো দ্রবণ বিষয়টা কি? দ্রবণ হচ্ছে দাদা দুই বা ততোধিক মানে দুটো বা তার বেশি পদার্থের সমসত্ব মিশ্রণকে দ্রবণ বলে। সমসত্ব মিশ্রণ মানে হচ্ছে দাদা যাতে খুব ভালোভাবে মিশে যায়, ধরাই যায় না যে এর মধ্যে অন্য কিছু আছে। যেমন লেবু জল, জলের মধ্যে 2 ফোঁটা লেবু মিশিয়ে দিয়ে গুলিয়ে দিয়ে তুমি যদি কাউকে বলের মধ্যে কী আছে, শুধু জল না আরও কিছু আছে, বলতেই পারবে না। সেইটাই হচ্ছে আর কি দ্রবণ। বিষয়টা বুঝতে পারলে? তাহলে দ্রবণের মধ্যে কি থাকে? দ্রবণের মধ্যে দাদা দ্রাব্য আর দ্রাবক থাকে। এবার এই দ্রাব্য কোনটা দ্রাবক কোনটা সেটা আমাদের বুঝতে হবে। ওই যে তোমাকে বললাম না যে জলের মধ্যে তুমি লেবুর ফোঁটা 2 ফোঁটা রস মিশিয়ে দিলে লেবু জল হয়ে গেল। তাহলে লেবু জলের মধ্যে কি রয়েছে? তুমি বলবা দাদা লেবু জলের মধ্যে জল রয়েছে আর লেবু রয়েছে, মানে লেবু মানে লেবুর রস রয়েছে, তাই তো? তাহলে যেটা কম পরিমাণে থাকে, মাথায় রাখবা দ্রবণের মধ্যে, দ্রবণ কোনটা? লেবু জলটা হচ্ছে দ্রবণ, লেবু জলটা হচ্ছে দ্রবণ, মাথায় রাখবা। আর ওই দ্রবণের মধ্যে যেটি যেটি কম পরিমাণে থাকে সেটা হচ্ছে দ্রাব্য। তুমি বলবা
লেবু জলটা তো দ্রবণ, তার মধ্যে লেবু জলের মধ্যে কি থাকে, লেবুর রস প্লাস জল, তাহলে এই লেবুর রসটাই হয়ে গেল দ্রাব্য, আর যেটা বেশি পরিমাণে থাকে জলটা সেটা হচ্ছে দ্রাবক। তাহলে দ্রবণ আর দ্রাবক কি এক? কখনোই না। অনেকে কিন্তু গুলিয়ে ফেলে, ভালো করে শোনো, বুঝে নাও। দেখো এনসিইআরটির নবম শ্রেণীর 16 থেকে 17 পেজ বার করে, সেখানে আমি কিন্তু অলরেডি তোমাদের সমস্ত ক্লাসে আমি করিয়ে দিয়েছি, এই সকল তথ্যগুলো সব পড়ে নিয়েছো। এবার তার সাথেও এগুলো আমি এক্সট্রা করে বুঝিয়ে দিচ্ছি, মানে যেগুলো ক্যালকুলেটিভ, রেলের পরীক্ষায় যেগুলো ম্যাথ, মানে যেগুলো অঙ্ক টাইপের আসে আর কি, তোমরা অনেকে বুঝতে পারো না, সেগুলো আবার এক্সট্রা করে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। চলো তাহলে আবার আরও একবার বলছি দাদা, দ্রবণ কিন্তু আলাদা, দ্রবণ, দ্রাব্য, দ্রাবক, এই তিনটে জিনিসই আলাদা। এই দ্রবণের মধ্যেই কিন্তু দ্রাব্য আর দ্রাবক থাকে। টোটালটা আরও একবার বলি, পুরো গ্লাসে লেবু জল রয়েছে বা চিনি জল রয়েছে, চিনির যে জলটা, চিনি জল, সেটা হচ্ছে দ্রবণ, মাথায় রাখবে। আর চিনি জলের মধ্যে চিনি তো অল্প পরিমাণে রয়েছে, সেই চিনি রসটাই বা চিনিটাই সেটা হচ্ছে দ্রাব্য, আর জলটাই হচ্ছে দ্রাবক। বিষয়টা বুঝতে পারলে খুব সুন্দরভাবে আশা করি বুঝে নিয়েছো। এবার দেখো, যদি কখনো বলে দেয় যে ভরের অনুপাতের শতাংশ হারে গাঢ়ত্ব প্রকাশ করো, বললো দ্রবণকে তাদের ভরের অনুপাতের শতাংশ হারে গাঢ়ত্ব প্রকাশ করো, সবসময় কি করবে, দ্রবণের ভরটা নিচে রাখবে, দ্রাব্যের ভরটা ওপরে দেবে, ইন্টু 100। সবসময় দ্রবণটা নিচে আসবে, মাথায় রাখবে। দ্রবণের ভর বলুক, দ্রবণের আয়তন বলুক, দ্রবণেরটা সবসময় নিচে আসবে। কি বললাম? দ্রবণেরটা সবসময় নিচে আসবে, আর দ্রাব্যেরটা সবসময় ওপরে যাবে। সে দ্রাব্যের ভর বলুক অথবা দ্রাব্যের আয়তন বলুক, যাই বলুক না কেন, আর তার সাথে সবসময় আমরা 100 দিয়ে গুণ করব, কারণ শতাংশে প্রকাশ করতে গেলে আমাদের 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে খুব সুন্দরভাবে মাথায় রাখবে যে ভরের অনুপাতে শতাংশ হারে গাঢ়ত্ব প্রকাশের ক্ষেত্রে দ্রবণের ভরটা নিচে, দ্রাব্যের ভরটা ওপরে, গুণ 100। যদি বলে দেয় আমাদের যে দ্রাব্যের ভর নাও আর দ্রবণের আয়তন নাও, সেই অনুপাতের উপর ভিত্তি করে তুমি শতাংশের গাঢ়ত্ব প্রকাশ করো, তাহলে আমি কি বললাম, দ্রবণেরটা সবসময় নিচে হবে, দ্রবণের আয়তন বলুক ভর বলুক সেটা নিচে, দ্রাব্যের ভর অথবা আয়তন যাই বলুক না কেন সেটা উপরে, গুণ 100। এবার একই রকম যদি বলে দেয় আয়তনের অনুপাতে শতাংশ হারে দ্রবণের গাঢ়ত্ব প্রকাশ করো, তখন ওই দ্রবণের আয়তনটা নিচে হবে, দ্রাব্যেরটা ওপরে হবে, গুণ 100। চলো প্রশ্নের মাধ্যমে বিষয়টা বুঝে নাও আরও একটু ভালোভাবে। একটি দ্রবণে 40 গ্রাম সাধারণ লবণ 320 গ্রাম জলে দ্রবীভূত আছে। তা বলছে দ্রবণের গাঢ়ত্ব ভরের অনুপাতে শতকরা হারে গণনা করো। দেখো বস, প্রশ্ন কিন্তু তোমাকে ভালো করে পড়ে বুঝতে হবে যে এর মধ্যে দ্রবণ কোনটা, দ্রাব্য কোনটা, আর দ্রাবকই বা কোনটা। আমি তোমাকে কি বোঝালাম? আমি তোমাকে বললাম যে একটি পাত্রে জল রয়েছে, তার মধ্যে তুমি কি করলে, তুমি জলের মধ্যে তুমি কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে দিলে, অর্থাৎ লেবু জল হয়ে গেল। এই যে লেবুর রস প্লাস জল, লেবু জল, এই লেবু জলটাই হচ্ছে বস দ্রবণ, লেবু জলটাই হচ্ছে দ্রবণ। আর এই দ্রবণের মধ্যেই তোমার রয়েছে লেবু, মানে লেবু বলতে লেবুর রস আর কি, এটাই হচ্ছে দ্রাব্য, এটা হচ্ছে দ্রাব্য। আর জলটা কি? জলটা হচ্ছে দ্রাবক। এগুলো বুঝতে হবে, কিন্তু এগুলো গোলমাল হয়ে যায়। তাহলে তাহলে তুমি আবার আমায় প্রশ্নটাই বলো, এর মধ্যে দ্রবণ কোনটা? তুমি তো জানোই যে গাঢ়ত্ব প্রকাশ করতে গেলে আমাদের দ্রবণটাকে নিচে রাখতেই হবে। আমাদের দ্রবণের যে ভর বলুক বা যে আয়তন বলুক, দ্রবণটা সবসময় নিচে থাকবে, দ্রাব্যটা থাকবে দাদা ওপরে, ইন্টু 100, তাই না? তাহলে তুমি এখানে বলো দ্রবণ কোনটা, প্রশ্ন পড়ো আর একবার, বলছি দেখো, একটি দ্রবণে 40 গ্রাম সাধারণ লবণ 320 গ্রাম জলে দ্রবীভূত আছে। 40 গ্রাম সাধারণ লবণ, দাদা এটা অল্প পরিমাণটা, তার মানে এটা হচ্ছে দ্রাব্য। 320 গ্রাম জলে এটা হচ্ছে দ্রাবক। আর আমরা তো জানি যে দ্রাবক আর দ্রাব্য দুটো যদি যোগ করি, মানে সাধারণ লবণ আর জল যদি মেশাই, লবণ জল হয়ে যাচ্ছে, দ্রবণ হয়ে যাচ্ছে, অর্থাৎ দ্রাব্য দ্রাবক মেশালেই দ্রবণ পাওয়া যায়। সঙ্গে সঙ্গে বলবা 320 আর 40 যোগ করে আমরা পাচ্ছি 360, এই 360ই হয়ে গেল দ্রবণ। বুঝতে পারলে দ্রাব্য কোনটা? বুঝতেই পারছো যে দ্রাব্য হচ্ছে 40 ইন্টু 100। একটু কাটাকাটি করতেই হবে তোমাকে, 0 0 কাটলে 4 দিয়ে কাটলে 4 নং 36, 9 দিয়ে যদি তুমি 100কে ভাগ করো দেখবা 11 পয়েন্ট সামথিং আসবে, অপশন 2 আমাদের সঠিক উত্তর। বুঝতে পারলে? আমি কি তোমাকে বোঝাতে পারলাম? দেখো 2 নম্বর প্রশ্নটা কি বলছে। বলছে 293 কেলভিন উষ্ণতায়, বানান একটু ভুল হয়ে গেছে দেখে নিও, 293 কেলভিন উষ্ণতায় 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইডকে 100 গ্রাম জলে দ্রবীভূত করে সম্পৃক্ত দ্রবণ তৈরি করা হলো।
এই উষ্ণতায় বানান দেখে নিও, এই উষ্ণতায় দ্রবণটির গাঢ়ত্ব নির্ণয় করো। দাদা আমরা অত কিচ্ছু জানি না, আমরা জানি দ্রবণের ভর বা আয়তন যাই থাকুক না কেন সেটা আমরা নিচে দেবো, দ্রাব্যটা ওপরে দেবো, ব্যাস ইন্টু 100 করবো, হয়ে যাবে আমাদের কাজ। আমরা এখানে দেখতে পাচ্ছি 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড, এটা তো দ্রাব্য। 100 গ্রাম জলে মেশাচ্ছি, এটা হচ্ছে দ্রাবক। আর দ্রাব্য আর দ্রাবক যোগ করলেই দ্রবণ পাওয়া যায়। সঙ্গে সঙ্গে বলবা দাদা 100 আর 36 যোগ করলে 136, যেটা দ্রবণ হয়ে গেল। দ্রাব্য এখানে রয়েছে অল্পটা, অর্থাৎ 36টা ইন্টু 100, কিচ্ছু না, মুখে মুখেই করতে পারবা, শুধু বুদ্ধিটাকে খাটাতে হবে। দেখো 6 দিয়ে 6 দিয়ে তো এটাকে কাটা যায় না, তুমি 4 দিয়ে কাটো, 4 নং 36, 4 দিয়ে কাটলে 4 দুগুণি 3, সরি 3 4 12, 4 4 16, 2 দিয়ে কাটলে 17, 2 দিয়ে কাটলে এদিকে হচ্ছে 50 হচ্ছে, 5 নং 45, 450কে তোমাকে 17 দিয়ে ভাগ করলে উত্তর চলে আসবে। দেখো 17 দুগুণি একটু ক্যালকুলেশন করতে হবে বস, ঠিক আছে। 110, ক ঘর যাবে বলো, তোমার হচ্ছে 6 ঘর দাও, 6 17 100 2। দেখো তার মানে বুঝতেই পারছো যে 26 পয়েন্ট সামথিং কিছু হবে। অপশান দেখে তুমি সঙ্গে সঙ্গে বলবো অপশান 3 আমাদের সঠিক উত্তর, 26 পয়েন্ট সামথিং। আমি কি তোমাকে বোঝাতে পারছি? তুমি কি বুঝতে পারছো? যদি বুঝতে না পারো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে হবে, ঠিক আছে। বলছি একটি দ্রবণে 50 গ্রাম গ্লুকোজ 175 গ্রাম জলে দ্রবীভূত আছে, তার দ্রবণের গাঢ়ত্ব ভরের অনুপাতে শতকরা হারে নির্ণয় করো। সঙ্গে সঙ্গে তুমি তো জানো একটা দ্রবণ, একটা দ্রবণ, একটা দ্রবণের মধ্যে থাকে দাদা দ্রাব্য, আর থাকে দাদা দ্রাবক, তাই তো। দ্রাবক আলাদা, দ্রবণ আলাদা। দ্রবণ মানে দ্রাব্য প্লাস দ্রাবক। যেখানে আমি বলে দিলাম লবণ জল, লবণ জলটা হলো কিন্তু দ্রবণ, লবণ প্লাস জল, লবণ জল, বুঝতে পারছো। যেখানে লবণ যেটা অল্প পরিমাণে থাকছে লবণটা হচ্ছে দ্রাব্য, আর যেটা বেশি পরিমাণে থাকছে জল সেটা হচ্ছে দ্রাবক। এই লবণ আর জল মিশেই হচ্ছে লবণ জল, লবণ জলটাই কিন্তু দ্রবণ। তাহলে এখানে তোমাকে বুঝতে হবে যে এখানে জল আছে 175 গ্রাম, গ্লুকোজ আছে 25 গ্রাম। তাহলে এই গ্লুকোজ প্লাস জল 175 আর 25 যোগ করলে হয় দাদা 200, এইটাই হয়ে গেল গ্লুকোজ জল, এটাই হলো দ্রবণ। আর দ্রাব্য তো বুঝতেই পারছি যেটা অল্প পরিমাণে থাকে গ্লুকোজ, ইন্টু 100। বোঝাতে পারছি বলো? 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে 12.5 হচ্ছে, অপশান 3 আমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্নটা করো। বলছে দেখো যে 450 গ্রাম একটি মিশ্রণে বলছে 45 গ্রাম চিনি মিশ্রিত আছে, দ্রবণটিতে দ্রাবকের শতাংশ কত? প্রশ্ন বুঝতে হবে তোমাকে, তোমাকে প্রশ্ন বুঝতে হবে। এখানে বলছে 450 গ্রাম একটি মিশ্রণে, দাদা একটি মিশ্রণ মানে যেখানে চিনি আর জল, চিনি জল টোটালটাই, এই 450 গ্রাম যে মিশ্রণের কথা বলেছে মানে এটা হয়ে যাচ্ছে দ্রাবক, এই সরি এটাই হচ্ছে দ্রবণ। এটাই কি বুঝতে পারছো? এটা হচ্ছে দ্রবণ, ঠিক আছে। লেখাগুলো হয়তো একটু ভালো হচ্ছে না, দেখে নিও। তাহলে এই 450 গ্রামটা কিন্তু দ্রবণ, তার মধ্যে 45 গ্রাম কি আছে? চিনি আছে। তাহলে আমি যদি বলি দাদা এখানে তাহলে জল কতটুকু আছে, সঙ্গে সঙ্গে তুমি 450 থেকে 45 ঝেড়ে দিয়ে বলবা দাদা 405 গ্রাম, 405 গ্রাম জল আছে। আর এই জলটাই তো দ্রাবক, জলটাই তো দ্রাবক, এটাকেই শতাংশে বার করতে বলেছে। সঙ্গে সঙ্গে বলবা 450-এর মধ্যে 405 আছে জল, শতকরায় কত তাই 100 দিয়ে গুণ। বুঝতে পারছো? অঙ্কে তো তুমি এসব করে এসেছো। একটা শূন্য শূন্য ঝেড়ে দিলা, 5 দিয়ে কাটলে 5 নং 45, 5 দিয়ে এখানে তুমি কাটলে 5 দুগুণি 10, 9 দিয়ে যদি এটাকে কাটো তাহলে হচ্ছে বলো হচ্ছে 4 নং 36 আর 5 নং 45, অর্থাৎ 45 ইন্টু 2 মানে 90%, 90% দ্রাবক রয়েছে। অঙ্কটাকে আমি তোমাকে বোঝাতে পারলাম? খুব সুন্দরভাবে কিন্তু এগুলো করে নিবা। চলো পরের প্রশ্ন দেখো, এটা তোমার হচ্ছে এনসিইআরটি নবম শ্রেণীর 28 নাম্বার পেজ খোলো, দেখবা এই প্রশ্ন তুমি দেখতে পাবা। আমি একদম পরপর যাচ্ছি, একদম এনসিইআরটি নবম শ্রেণীর একদম 1 নাম্বার পেজ থেকে শুরু করে যেগুলো ক্যালকুলেটিভ প্রশ্ন মানে যেগুলো ম্যাথের মতো ম্যাথ আর কি, সেইগুলো আমি পরপর যাবো। সেই তোমার যেগুলো যে মানে যে অধ্যায়ই আসুক না কেন, বা ফিজিক্স আসুক, কেমিস্ট্রি আসুক, বায়োলজি আসুক, ক্যালকুলেটিভ প্রশ্ন দেখলেই আমি সেগুলো তুলেই তোমাকে ভালো করে বুঝিয়ে দেবো। তো এখানে বলছে দেখো যে একটি সম্পৃক্ত দ্রবণ তৈরিতে 100 গ্রাম জলে দ্রবীভূত পদার্থের গ্রামে প্রকাশিত ভর, মানে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে 100 গ্রাম জলে কোনটা কতটুকু মেশাতে হবে, কত উষ্ণতায়। তা বলছে দেখো তুমি যদি পটাশিয়াম নাইট্রেট মেশাও, তাহলে সেটা তুমি যদি 283 উষ্ণতাতে মেশাও, তাহলে তোমার 100 গ্রাম জলে 21 গ্রাম তোমার পটাশিয়াম নাইট্রেট দিতে হবে। এবার তুমি যদি পটাশিয়াম নাইট্রেট তুমি যদি 333 কেলভিন উষ্ণতায় যদি তুমি সম্পৃক্ত দ্রবণটা তৈরি করতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমার 100 গ্রাম জলে 106 গ্রাম পটাশিয়াম নাইট্রেট দিতে হবে। আমার কথাটা বুঝতে পারলে? তুমি যদি একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে চাও যেখানে পটাশিয়াম ক্লোরাইড দিয়ে করবে,
পটাশিয়াম ক্লোরাইডের একটি সম্পৃক্ত দ্রবণ তুমি তৈরি করবে, যেখানে উষ্ণতাটা তুমি রেখেছো 313 কেলভিন। তাহলে সেক্ষেত্রে তোমাকে 100 গ্রাম জলে 40 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড মেশাতে হবে। এইটাই তোমার ছক আর কি বুঝতে হবে। তা প্রশ্ন বলছে যে 313 কেলভিন উষ্ণতায় 50 গ্রাম জলে পটাশিয়াম নাইট্রেটের একটি সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কত ভরের পটাশিয়াম নাইট্রেটের প্রয়োজন হবে? ভালো করে বোঝো। 313 কেলভিন উষ্ণতায়, এই তো দাদা 313 কেলভিন উষ্ণতাটা রয়েছে, যেখানে আমরা দেখছি, 1 মিনিট আমি একটু নিচে নামিয়ে নিই, ভালো বুঝতে পারবা। এই যে 313 কেলভিন উষ্ণতা রয়েছে, যেখানে আমাদের বলছে পটাশিয়াম নাইট্রেট, এই তো দাদা পটাশিয়াম নাইট্রেট। আমরা এই ছকের মাধ্যমে এটা তো বুঝে গেলাম যে 313 কেলভিন উষ্ণতায় পটাশিয়াম নাইট্রেটের যদি একটি সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে হয়, তাহলে 100 গ্রাম জলে আমাদের 62 গ্রাম পটাশিয়াম নাইট্রেট মেশাতে হবে। ঠিক তো? তাহলে বলো 50 গ্রাম জলে তোমাকে কতটুকু পটাশিয়াম নাইট্রেট মেশাতে হবে? অর্ধেক করে দাও। 100তে তুমি যদি এই উষ্ণতাতে তুমি যদি 100তে 62 গ্রাম পটাশিয়াম নাইট্রেট তুমি মেশাতে পারো, তাহলে 50 গ্রাম জলে তুমি কতটুকু মেশাতে পারবে? সঙ্গে সঙ্গে বলবা দাদা 31 গ্রাম মেশাতে পারবো। আমার কথাটা কি বুঝতে পারলে? মুখে মুখেই হয়ে যাবে, কিচ্ছু করতে হবে না, শুধু দিমাগটা খাটিয়ে তোমাকে বুঝতে হবে। চলো আমি তোমাকে এখান থেকে আর একটা প্রশ্ন করছি। ধরো আমি তোমাকে এটাই বললাম যে 333 কেলভিন উষ্ণতাতে তুমি একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে পটাশিয়াম ক্লোরাইডের। তা এই পটাশিয়াম ক্লোরাইডের তুমি হচ্ছে 333 কেলভিন উষ্ণতাতে তুমি হচ্ছে জলটা রাখলে, আমি বললাম যে 200 গ্রাম জলে পটাশিয়াম ক্লোরাইডের একটি সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে তোমাকে কত ভরের পটাশিয়াম ক্লোরাইডের প্রয়োজন হবে? উষ্ণতাটা আমি বলেছি কিন্তু 333। তাহলে সেক্ষেত্রে তুমি কি বলবা? তুমি বুঝেই গেছো যে পটাশিয়াম ক্লোরাইড 100 গ্রাম জলে এই উষ্ণতাতে আমাদের দিতে হবে 46, তাই তো? 46 দিতে হবে, মানে 46 গ্রাম দিতে হবে। তাহলে 100তে যদি আমাদের 46 দিতে হয়, 200তে কত দিতে হবে? সঙ্গে সঙ্গে বলে ফেলো, সঙ্গে সঙ্গে বলে ফেলবা দাদা 92 গ্রাম, 92 গ্রাম। বিষয়টা বুঝতে পারলে? কোনো রকম কোনো সমস্যা হচ্ছে কি? হলেই কমেন্ট করবা। চলো পরের টাইপটা দেখি। দেখো এনসিইআরটির নবম শ্রেণীর পেজ নাম্বারটাও আমি তুলে দিয়েছি, যাতে তোমাদের একটু সুবিধা হয়। পাঠ্য বইটাও তোমরা একটু পড়ে নিতে পারো। 36 নাম্বার পেজে দেখবে এরকম একটা ছকটক দিয়ে প্রশ্ন আছে। তো এখানে বলছে এই যৌগগুলোর যাদের ভরের অনুপাত দিয়েছে, আর এই ভরের অনুপাতগুলো বার করার কৌশলও কিন্তু আমি সব কিছু শিখে এসেছি। চলো, জলের মধ্যে কি থাকে? জলের মধ্যে দাদা হাইড্রোজেন আর অক্সিজেন থাকে, যাদের ভরের অনুপাত 1:8। অ্যামোনিয়া থাকে দাদা, অ্যামোনিয়া যৌগটার মধ্যে তোমার যে মৌলগুলো থাকে সেটা হচ্ছে নাইট্রোজেন আর হাইড্রোজেন। কী অনুপাতে থাকে? তাদের ভরের অনুপাতটা হচ্ছে 14:3। আর কার্বন ডাই অক্সাইডের মধ্যে কার্বন আর অক্সিজেন থাকে, যেখানে কার্বন আর অক্সিজেনের ভরের অনুপাতটা হচ্ছে 3:8। তা বলছে হাইড্রোজেন এবং অক্সিজেনের ভরের 1:8 অনুপাতে যুক্ত হয়ে জল গঠন করে। বেশ, ঠিক, ভালো কথা। তা বলছে 3 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া সংঘটিত করতে কত ভরের অক্সিজেনের প্রয়োজন হবে? দেখো আমি বলে দিচ্ছি, হাইড্রোজেন আর অক্সিজেন এদের অনুপাত কি? এরা কি অনুপাতে মেশালে জল তৈরি করতে পারে? 1:8। এই অনুপাতেই যদি এদের এই ভরের অনুপাত যদি এটা হয় এদের, তবেই কিন্তু জল উৎপন্ন হবে, H2O, অর্থাৎ জল উৎপন্ন হবে। এবার যেখানে তুমি কি করলে, যেখানে তুমি 3 ইউনিট অর্থাৎ 3 গ্রাম তুমি হাইড্রোজেন মেশালে, তাহলে 1 ইউনিটের মান তোমার, ওই যে তুমি করেছো কিন্তু দেখো অনুপাত সমানুপাতের অঙ্কে হয়তো এরকম করে এসেছো, 1 ইউনিটের মান যদি তোমার 3 হয়, তাহলে 8 ইউনিটের মান কত হবে? সঙ্গে সঙ্গে বলবা দাদা 24 গ্রাম হয়ে যাবে। অর্থাৎ আমাদের 24 গ্রাম ভরের অক্সিজেনের প্রয়োজন হবে। বুঝতে পারলে? চলো পয়টা করো, তাহলে নিচে দাঁড় করিয়ে প্রশ্ন করো আগে, তারপরে দেখে নাও। বলছে জল গঠনের জন্য 1:8 ভরের অনুপাতে হাইড্রোজেন ও অক্সিজেন দরকার হয়। তা বলছে 16 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়ায় কত গ্রাম হাইড্রোজেনের প্রয়োজন হবে? দাদা ওই যে হাইড্রোজেন আর অক্সিজেন যার ভরের অনুপাতটা রয়েছে 1:8, তাই এখানে যদি আমাদের 16 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, অক্সিজেনের কথা বলছে, তার মানে 8 ইউনিটের মান দিচ্ছে ওরা 16, তাহলে 8 ইউনিট যদি 16 হয়, 1 ইউনিটের মান কী হবে? সঙ্গে সঙ্গে বলবা 2 গ্রাম। কিছু ছিল অঙ্কের মধ্যে? এই অঙ্কই অনেকে ছেড়ে আসে পরীক্ষার সময়, বুঝতে পারে না কি করবে, তাই না? তোমাকে কিন্তু পারতেই হবে। চলো পরের প্রশ্নটা এবার তুমি নিজে করে আমাকে বলো। দেখো মিলিয়ে নাও। বলছে অ্যামোনিয়া গঠন করার জন্য আমাদের নাইট্রোজেন ও হাইড্রোজেনের প্রয়োজন হয়। অবশ্যই প্রয়োজন হয়, অ্যামোনিয়া গঠন করতে গেলে আমাদের নাইট্রোজেন আর হাইড্রোজেনের প্রয়োজন হবে। তা বলছে যে 9 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়ায় কত গ্রাম নাইট্রোজেনের প্রয়োজন হবে? তুমি বলো নাইট্রোজেন আর হাইড্রোজেনের ভরের অনুপাতটা কত? এগুলো কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হবে। আমি তোমাকে ক্লাস করানোর সময় বারবার করে বলেছিলাম, হয় তুমি বুঝে নাও, না হলে মুখস্থ করো, যে কোনো একটা তোমাকে করতেই হবে। এগুলো মাথায় রাখতে হবে। তুমি তো দেখেই নিয়েছো যে
অ্যামোনিয়া গঠন করতে গেলে নাইট্রোজেন আর হাইড্রোজেনের ভরের অনুপাতটা থাকে 14:3, 14:3, যেখানে তুমি 9 গ্রাম হাইড্রোজেন মেশাচ্ছ, মানে 3 ইউনিটের মানটা বলছে 9, তাহলে 14 ইউনিটের মান কী হবে? তুমি এখানে বলতে পারছো যে 3 সমান যদি 9 হয় তাহলে 1 সমান 3, অর্থাৎ 14 সমান 3 14 42, 42 গ্রাম আমাদের নাইট্রোজেনের প্রয়োজন হবে। বুঝতে পারছো কি বস? একটু কমেন্ট করে জানাবা যে হ্যাঁ দাদা বুঝতে পারছি কি বুঝতে পারছি না, তাহলে আমি সেইভাবে তোমাদের আবার পরবর্তী ক্লাসটা করাবো। হয়তো আমি স্পিডে বলছি কি ধীরে বলছি, সেরকম কিন্তু জানাবা। চলো, এনসিইআরটির নবম শ্রেণীর পেজ নাম্বার 39 এবং 40-এ এরকম একটা ছক দিয়ে দেখবা, তার সাথেই এক পেজ এদিক ওদিক করলেই তুমি দেখতে পাবা, মানে 2 পেজের মধ্যেই দেখতে পাবা এরকম প্রশ্ন তোমাকে জানতে চাইছে যে এরকম কোনো একটা কিছু দিয়ে দিয়ে, মানে কোনো একটা যৌগ দিয়ে বলবে এর আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করো বা এর সাংকেতিক ভর নির্ণয় করো। কি করবা? এই যে আণবিক ভর বলো, সাংকেতিক ভর বলো, যা কিছুই বার করতে চাও না কেন, এই ছকটা তোমাকে মুখস্থ ঠোঁটস্থ রাখতে হবে। আমি বলবো এই মৌলগুলোর যে পারমাণবিক ভর একদম জল করে ফেলো, যেন নাম শুনতেই তুমি বলে দাও, এটা দারুণ কাজে লাগবে। ঠিক আছে, এটা কিন্তু দারুণ কাজে লাগবে, আর এখান থেকে এই ধরনের প্রশ্ন পরীক্ষায় পাবে একটা না একটা। তা মাথায় রাখো, হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, কার্বনের 12, নাইট্রোজেনের 14, অক্সিজেনের পারমাণবিক ভর 16, সোডিয়ামের 23, ম্যাগনেসিয়ামের 24, সালফারের 32, ক্লোরিনের 35.5, ক্যালসিয়ামের 40। এনসিইআরটিতে যেহেতু এগুলোই কটাই দেওয়া আছে, তুমি এই কটাই মাথায় রাখবে, এর বাইরে আর যেতে হবে না। বলছে দেখো মুখস্থ এগুলো কিন্তু মুখস্থ করবা, ঠিক আছে? চলো প্রশ্নে দেখো, বলছে মিথেনের আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করো। দাদা এই মিথেনের সংকেতটা কি? CH4। দেখো ভালো করে বোঝো, বোঝো, CH4, 1 মিনিট 4, হ্যাঁ। তাই এখানে দেখো কার্বন এখানে কটা আছে, মানে কার্বনের পরমাণু এখানে কটা আছে? এক অণু মিথেনের মধ্যে কার্বনের পরমাণু কটা? কার্বন এখানে কিন্তু একটাই, মানে সি শুধু একাই আছে, এর আগে পরে কিছু লেখা নেই, এখানে 2 4 অথবা এরকম কিছু লেখা নেই, কিন্তু শুধু সি সিঙ্গেল, মানে কার্বনের পরমাণু একটাই আছে। বুঝতে পারলে? এবার কার্বনের মানে পারমাণবিক ভর কত, সঙ্গে সঙ্গে তুমি বলবা কার্বনের 12। তাহলে এই যে কার্বনের পরমাণু যে কটা থাকবে তার সাথে তার পারমাণবিক ভরটা গুণ করবা, 12 এবার যোগ করবা। তাহলে এখানে তো তুমি বুঝতেই পারছো যে মিথেনের মধ্যে 2 রকমের পরমাণু রয়েছে, একটা কার্বনের পরমাণু, একটা হাইড্রোজেনের পরমাণু। এই 2 রকমের পরমাণু যোগ হয়েই কিন্তু তোমার মিথেন তৈরি হচ্ছে, তাই আমরা যোগ করব। হাইড্রোজেনের পারমাণবিক ভর তো দাদা 1, কিন্তু এখানে 4খানা হাইড্রোজেন রয়েছে যাদের পারমাণবিক ভর 1 করে, তাহলে 4 অক্ষে 4 আর 12 অক্ষে 12 যোগ করব, এই কারণেই, কারণ কার্বন আর হাইড্রোজেন যোগ হয়েই আমাদের মিথেন তৈরি হয়। তাহলে 12 আর 4 কত হলো দাদা? 12 আর 4 হয়ে গেল 16, 16 ইউ, 16 ইউ। মাথায় রাখবে আপেক্ষিক আণবিক ভরের একক হচ্ছে ইউ। তাহলে সঠিক উত্তর অপশান 4 আমাদের সঠিক উত্তর। বোঝাতে পারলাম? না পারলে এটা দেখো, না বুঝতে পারলে আবার পরে প্রশ্ন দেখো। এখানে বলছে সোডিয়াম তোমার হচ্ছে নাইট্রক্সাইড, এই সরি সোডিয়াম নাইট্রেট, এটা NO3 যেহেতু রয়েছে নাইট্রেট হবে, ঠিক আছে? তা এই সোডিয়াম নাইট্রেটের আপেক্ষিক আণবিক ভর আমাদের নির্ণয় করতে বলেছে। তুমি এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে কয় রকমের পরমাণু রয়েছে দাদা? Na কিন্তু টোটালটা, মানে N আর A কিন্তু আলাদা নয়, Na মিলেই তো হচ্ছে সোডিয়াম। এখানে Na আছে মানে সোডিয়াম আছে, আর কি আছে? এই যে দাদা নাইট্রোজেন, N ফর নাইট্রোজেন আছে, আর O ফর অক্সিজেন আছে। এইগুলো কি করে বুঝবে? আমি কিন্তু সব বুঝিয়ে দিয়েছি। এবার তুমি আমায় বলো যে সোডিয়াম এখানে কটা আছে? তুমি বলো 1 পিস আছে দাদা, আর 1 পিস সোডিয়ামেরই পারমাণবিক ভর হয়ে যাচ্ছে 23, তাই না? তার সাথে সব যোগ হবে কিন্তু। দাদা নাইট্রোজেনও 1 পিস আছে, 1 পিস নাইট্রোজেনের ভর কত? সঙ্গে সঙ্গে বলবো দাদা 14। আর অক্সিজেন দাদা এখানে ক পিস আছে বলো তো? O3 মানে কি? O3 মানে কি? 3খানা, তিনখানা আছে। অক্সিজেনের 3টে পরমাণু রয়েছে, 3খানা। একখানা অক্সিজেনের পরমাণুর ভর কত বলো? সঙ্গে সঙ্গে বললো অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, তাই 3খানার ভর হয়ে যাবে 3 দিয়ে গুণ 3 16 48 যোগ 14 অক্ষে 14 যোগ 23 অক্ষে 23। আমার কথা বুঝতে পারছো? দেখো এবার যোগ করে দাও। 8 আর 4 12, 12 আর 3 15, 5 হাতে 1 রইল, 4 5 7 8 85, 85 ইউ আছে। অপশান 1 আমাদের সঠিক উত্তর। বুঝতে পারলে? একই রকম আপেক্ষিক আণবিক ভর বার করতে বলুক অথবা সংকেত ভর বার করতে বলুক, যাই বলুক না কেন একইভাবে তুমি করে ফেলবা। দেখো এখানে বলছে ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2, তাহলে এখানে কি কি রয়েছে? তুমি বলবে দাদা ক্যালসিয়াম রয়েছে আর এদিকে ক্লোরিন রয়েছে, তাহলে ক্যালসিয়াম এখানে একখানা রয়েছে, যার ক্যালসিয়ামের পারমাণবিক ভর কত? সঙ্গে সঙ্গে বলবা তোমার ক্যালসিয়াম হচ্ছে 40 হয়, তাই না বস? আর তার সাথে যোগ করবো ক্লোরিন। দাদা ক্লোরিনের পারমাণবিক ভর আগে দেখে নাও। ক্লোরিন এখানে 2 মানে কি? ক্লোরিন এখানে 2খানা, 2 পিস ক্লোরিনের 2টো পরমাণু রয়েছে, যার পারমাণবিক ভর হচ্ছে 35.5।
একটু লেখাগুলো হয়তো ভালো আমি বসাতে পারছি না, একটু কষ্ট করে বুঝে নাও বস। 35 দুগুণে 70 আর 71, আর এদিকে 40 ওকে 40, তাহলে যোগ করলে হবে কত? 7 আর 4 11, 11 1 মানে 111, 111 ইউ। বুঝতে পারছো? বলো জিঙ্ক অক্সাইডের সাংকেতিক ভর কত? এটাও কিন্তু তুমি দেখবা, তোমার এই পেজ নাম্বারটা হয়তো আমি ভুলে গেলাম, 1 মিনিট দেখে বলছি। পেজ নাম্বার তুমি দেখবা 40 নাম্বার পেজে, ঠিক আছে? 39 40-এর মধ্যে 40 নাম্বার পেজে দেখবা প্রশ্নের মধ্যে, যে পাঠ্য বইয়ে দেবা প্রশ্নের মধ্যে এখানে দেখবা নিচে কিছু প্রশ্ন দিয়েছে, তার নিচে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে জিঙ্ক। জিঙ্কের পারমাণবিক ভর কত সেটা কিন্তু তুমি এই ছকের মধ্যে পাবা না, জিঙ্কের পারমাণবিক ভর ওইখানে দিয়ে দিয়েছে ওরা, এগুলো কিন্তু মুখস্থ করে নিবা। আমি বারবার করে বলছি খুঁটিয়ে পড়বা। তাহলে দেখো জিঙ্ক অক্সাইডের মধ্যে কি থাকে? জিঙ্ক প্লাস অক্সিজেন রয়েছে, তাই না? এবার তুমি বুঝতেই পারছো জিঙ্ক এখানে 1 পিস রয়েছে, জিঙ্কের পারমাণবিক ভর মাথায় রাখবা 65, আর অক্সিজেনও 1 পিস রয়েছে দাদা, অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16। তাহলে 65 আর 16 যোগ করো, তাই না? 65 আর 16 যোগ করলে হচ্ছে 5 আর 6 11, 1 হাতে 1, তোমার হচ্ছে 6 7 8 81, 81 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? চলো এই প্রশ্ন দেখো, এবার প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে, এইভাবে যদি প্রশ্ন তুলে দেয় তখন কি হবে? এগুলো উদাহরণ হিসাবে নেই, কিন্তু ঘুরিয়ে দেবে, মানে বইয়ের মধ্যেই সবই আছে, কিন্তু তোমাকে বুঝে করে নিতে হবে। বলছে যে জলের 5টি অণুর ভর কত? সঙ্গে সঙ্গে তুমি বলবা জল, দাদা জল মানে কি? H2O, H2O, যেখানে হাইড্রোজেন আর অক্সিজেন রয়েছে। হাইড্রোজেনের পরমাণু, এই যে 2 জন্য তুমি বুঝে যাচ্ছ, হাইড্রোজেনের 2খানা পরমাণু রয়েছে, অক্সিজেনের নিচে কিছু মিছু নেই, মানে অক্সিজেন 1খানা পরমাণু রয়েছে, মানে হাইড্রোজেনের 2খানা পরমাণু আর অক্সিজেনের 1খানা পরমাণু মিশেই তোমাদের হচ্ছে জল তৈরি হয়। তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? তুমি সঙ্গে সঙ্গে বলবে হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, তাহলে 2 অক্ষে 2। আর অক্সিজেনের পারমাণবিক ভর কত দাদা? অক্সিজেন হচ্ছে 16, 16 অক্ষে 16, তাহলে 16 আর 2 18, 16 আর 2 18, 18 ইউ, 18 ইউ। এটা কি বলো তো? 1 অণু জল, 1 অণু জল, 1 অণু জলের তোমার হচ্ছে ভর, বা তুমি আণবিক ভর বলতে পারো বা শুধু ভরও বলতে পারো। 1 অণু জলের ভর হচ্ছে 18 ইউ। আমাদের জানতে চেয়েছে 5 অণু জলের ভর কত? সঙ্গে সঙ্গে তোমার আর কিছু করতে হবে, 5 দিয়ে গুণ করলে সঠিক উত্তর চলে আসবে, 5 18 90, 90 ইউনিট আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। বিষয়টা তুমি ধরতে পারলে। ওই এক জায়গা থেকেই কিন্তু প্রশ্নগুলো বেরোচ্ছে, কিন্তু অনেকে ভয় পেয়ে যাবে যে 5খানা জলের অণুর আণবিক অণুর ভর কী হবে, ভয় পেবে, ভয় পেলে হবে না, প্রশ্ন এক জায়গা থেকেই বেরোচ্ছে, তোমাকে বুঝে নিতে হবে। চলো সেম একই প্রশ্ন আর একটা আমি রেখেছি, এটা নিজেরা করো, নিজেরা করে মিলিয়ে নাও। বলছে যে নাইট্রোজেন গ্যাসের তোমার হচ্ছে, এটা যদি পারো তাহলে বুঝবো যে আমি যেটা শেখালাম সেটা হ্যাঁ আমার মানে তুমি মানে শিখেছো, যদি এটা সঠিক উত্তর করতে পারো। ঠিক আছে, চলো করে নিয়েছো, এবার আমি বলছি শোনো। তো বলছে দেখো যে নাইট্রোজেন গ্যাসের, 1 মিনিট, নাইট্রোজেন গ্যাসের 0.6 অণুর ভর হলো ড্যাশ, 0.6 অণুর ভর কত সেটা আমাদের জানতে চেয়েছে। দাদা এখানে কি বলেছে? প্রশ্ন ভালো করে পড়ো তো। বলছে নাইট্রোজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাসের সংকেত কি? এন না N2? কোনটা? N2, দেখবা এন এর নিচে 2 লেখা থাকে কিন্তু, সেটাই হচ্ছে নাইট্রোজেন গ্যাস, N2, N2। বলো এন এর ভর কত? এন মানে নাইট্রোজেন, শুধু নাইট্রোজেনের সংকেত কিন্তু ওটা, ঠিক আছে? নাইট্রোজেন গ্যাসের সংকেত হবে N2, মাথায় রাখবা। নাইট্রোজেনের হচ্ছে ভর মাথায় রাখবা কত? 14। তাহলে N2 মানে 14 ইন্টু 2 অর্থাৎ 28, N2 এর ভর হয়ে যাবে কত? এটা কেটে দিলাম 28, তাহলে N2 এর ভর হচ্ছে 28। তাহলে আমরা জানি, আমরা এখানে এটা বলতে পারি যে এক অণু, এক অণু, এক অণু নাইট্রোজেন গ্যাসের ভর হচ্ছে 28 ইউ বা 28 গ্রামও বলতে পারো, ঠিক আছে? তাহলে তাহলে আমি যদি তোমাকে বলি 0.6 অণু নাইট্রোজেন গ্যাসের ভর কত হবে? তুমি বলবা ঐকিক নিয়মে চলে যাও, 1 অণু সমান যদি 28 হয়, 1 হবে 28/1 ইন্টু 0.6 হবে 0.6, তাহলে এটা গুণ করো, দেখো দশমিক তুলে নিচে 1 আর একটা শূন্য। এবার তুমি কাটো, দেখো 2 দিয়ে কাটলে এদিকে হচ্ছে কত? 3 হচ্ছে, আর 2 দিয়ে কাটলে 5 হচ্ছে, তাই না? তাহলে 3 দিয়ে 28কে গুণ করলে কত হয় বলো? তাকে 5 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমাদের সঠিক উত্তর চলে আসবে। 3 দিয়ে 28কে গুণ করলে কত হয়? 24 4 84 হচ্ছে। তাহলে 5 16 দাদা 80, 4 থাকছে, আর দশমিকের জন্য শূন্য, 5 এটা 40, 16.8, 16.8 গ্রাম। অপশান এ আমাদের সঠিক উত্তর। তোমরা যারা করেছো মিলিয়ে নিয়েছো, এবার যদি সঠিক হয় অবশ্যই কমেন্ট করবে, তোমাদের নামগুলো আমি দেখতে চাই। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, ভালো করে বুঝে নেবা, একই প্রশ্ন একই জায়গা থেকে আসছে, শুধু তোমাকে বুঝতে হবে প্রশ্নের ওরা
মানে ওদের যে মানে চাওয়াটা সেটা ওরা একটু পরিবর্তন করে বলেছে। ঠিক আছে, এখানে বলছে দেখো যে CO2 মানে কি বস, কার্বন ডাই অক্সাইড গ্যাস। তো বলছে CO2তে কার্বনের শতকরা পরিমাণ কত, মানে কার্বন ডাই অক্সাইড গ্যাসের মধ্যে কার্বন কতটুকু থাকে। এখানে এখনই তো, এখানে তো তুমি বুঝতেই পারছো শুধুমাত্র 1 CO2 মানে কিছু নেই, মানে এক আছে, তাই না? মানে এখনও কার্বন ডাই অক্সাইড গ্যাসের মধ্যে কার্বনের শতকরা পরিমাণ কত। চলো তুমি আগে বলো, কার্বন ডাই অক্সাইডের ভর নিয়ে সবসময় কাজ করবে, আর সব ক্ষেত্রে কিন্তু এই পারমাণবিক ভর তোমাকে মুখস্থ রাখতেই হবে। CO2 এর পারমাণবিক ভর কত, সঙ্গে সঙ্গে এর মধ্যে কার্বন রয়েছে আর অক্সিজেন রয়েছে, কার্বন একখানা রয়েছে, অক্সিজেন দুখানা রয়েছে। কার্বনের হচ্ছে পারমাণবিক ভর কত দাদা, 12। অক্সিজেনের কত দাদা, 16। তাহলে 12 যোগ 16 দুগুণি 32। তাহলে এদিকে তুমি যদি 32 আর 12 যোগ করো কত হয় বলো, তোমার হচ্ছে 44 হচ্ছে। 44 কি হচ্ছে, 44 ইউ অথবা 44 গ্রাম। ঠিক আছে, 44 গ্রাম হচ্ছে তোমার কার্বন ডাই অক্সাইডের পারমাণবিক ভর। তাহলে 44 গ্রাম, কত গ্রাম, 44 গ্রাম। এখানে এখনও আছে, এখনও কার্বন ডাই অক্সাইডের ভর হচ্ছে 44 গ্রাম। তাহলে 44 গ্রামের মধ্যে কার্বনের ভর কত, শতকরা ভর কত, কার্বন শুধু কার্বন শুধু কার্বন শুধু কার্বন, এখানে এক পিসই রয়েছে, এক পিস কার্বনের ভর 12 44-এর মধ্যে 12 আছে কার্বন, শতকরায় তাই 100 দিয়ে গুণ। আমার কথা কি বুঝতে পারলে, তোমাকে কি আমি বোঝাতে পারলাম? কাটো, 4 দিয়ে কাটলে 3 4 12, 4 11 44, তার মানে 3 100 300, 300কে তুমি যদি 11 দিয়ে ভাগ করো কত হবে বলো, হচ্ছে তোমার দশমিকে আসবে। দশমিকে আসবে মানে অপশন তুমি দেখেই বুঝবা যে এটা একটা, মানে এটাই উত্তর হবে। 11 দুগুণি 22 হচ্ছে, তাই না বস? এদিকে হচ্ছে 8 শূন্য মানে 7, 27.3 এরকম কিছুই আসবে। আমি কি তোমাকে বোঝাতে পারলাম? যদি না বোঝাতে পারি পরেরটা দেখো। পরেরটা দেখো, বলছে অ্যামোনিয়াম নাইট্রেট, এই যে সংকেত দিয়ে দিয়েছে, অ্যামোনিয়াম নাইট্রেটে নাইট্রোজেনের শতকরাংশ মানে শতকরা কত বা শতাংশ কত, মানে অ্যামোনিয়াম নাইট্রেটের মধ্যে নাইট্রোজেন কতটুকু আছে। তাহলে সেটা তুমি কি করে বার করবা, তুমি ওই একটা উপায়েই বার করতে পারো, সেটা হচ্ছে পারমাণবিক ভর বিবেচনা করে। ওই অ্যামোনিয়াম নাইট্রেট মানে পুরো টোটালটার যা পারমাণবিক ভর, তার মধ্যে নাইট্রোজেনের পারমাণবিক ভর এতটা রয়েছে গুণ 100। সিম্পলভাবে বলছি আমি, সিম্পলভাবে বলছি, অ্যামোনিয়াম নাইট্রেটের পারমাণবিক ভর, তার মধ্যে নাইট্রোজেন আছে এতটুকু, শতকরায় গুণ 100। আমার কথা বুঝতে পারলে? বুঝতে পারলে কি, যদি বুঝতে পারো এই প্রশ্নটা সঠিক উত্তর আমাকে করে তুমি কমেন্ট করবে অবশ্যই। কি বললাম, এইভাবে এক একটা ক্লাস আমি তোমাদের তুলছি, যেখানে আমি একদম দেখো, এটা তোমাদের হচ্ছে এনসিইআরটির পেজ নাম্বার হয়তো দেওয়া আছে, দেখে নিও। একদম 1 নাম্বার পেজ থেকে আমি শুরু করেছি, একদম পরপর এনসিইআরটির মানে নবম শ্রেণীর এইভাবে একদম শেষ পর্যন্ত যাব। তার মধ্যে যদি বায়োলজির কোনো ক্যালকুলেটিভ প্রশ্ন চলে আসে সেগুলোও আমরা দেখব, ফিজিক্সের আসুক, কেমিস্ট্রির আসুক, যা কিছুই আসুক না কেন আমরা সব এরকম পরপর দেখতে দেখতে যাব। যদি ভালো লাগে অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকবা। আর সমস্ত ক্লাসগুলোর কথা বলছি, 1 মিনিট দেখে নাও। সমস্ত ক্লাস এবং পিডিএফ তোমরা আমাদের একটা নির্দিষ্ট টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, যেখানে আমি দেখো এনসিইআরটি নবম আর দশম শ্রেণীর পাঠ্য বই একদম খুঁটিয়ে খুঁটিয়ে আমি তোমাদের দেখো সায়েন্সের কথা বলি। সায়েন্সে আমি তোমাদের কী করাচ্ছি, সবার প্রথমে এনসিইআরটি নবম এবং দশম শ্রেণীর যে পাঠ্য বই রয়েছে সেই বইয়ের এক একটা অধ্যায় আমি তোমাদের তুলে লাইন বাই লাইন ধরে বুঝিয়ে দিচ্ছি। 2 নাম্বার ক্লাস রাখছি সেই অধ্যায়টাই, সেই অধ্যায় থেকে যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো, সেই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো ছবিসহ আরও একবার বুঝে নিচ্ছি। তারপরে আরও একটা ক্লাস আমি তোমাদের করাচ্ছি, যেখানে ওই যে অধ্যায়টা আমরা 2 বার করে বুঝে নিলাম, সেই অধ্যায় থেকে খুঁটিয়ে খুঁটিয়ে যত রকমের এমসিকিউগুলো হতে পারে, সে 40টা হোক অথবা 80টা, একদম খুঁটিয়ে খুঁটিয়ে সেই এমসিকিউগুলো আমি কিন্তু তোমাদের করিয়ে দিচ্ছি। এইভাবে সায়েন্সের ক্লাসগুলো করবে, সাথে দেখো আমি তোমাদের নিউমেরিক্যালস মানে যে অঙ্কগুলো, এনসিইআরটি সায়েন্সের যে অঙ্কগুলো, সেগুলো হাতে ধরে আমি তোমাদের দেখালাম যে এইভাবে আমি তোমাদের সমস্ত ক্লাসগুলো করিয়ে দেবো। ঠিক আছে, এবার সমস্ত ক্লাস তো ইউটিউবে নাও পেতে পারো, টেলিগ্রামে সমস্ত ক্লাস এবং সমস্ত পিডিএফ তুমি পাবেই গ্যারান্টি। তার সাথে দেখো আর একটা গুরুত্বপূর্ণ কথা, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এখানেই কিন্তু অনেকে মার খেয়ে যায়। এখানে কিন্তু তোমাকে ভালো স্কোর করতে হবে, 20-র মধ্যে 15 নাম্বার তোমাকে রাখতেই হবে। তার জন্য 60+ মানে 60খানারও বেশি টপিক, 7খানারও বেশি টপিক তোমাকে কিন্তু পড়ে মুখস্থ করতে হবে, যেগুলো আমি তোমাদের দিয়ে দিচ্ছি এক এক করে। তার সাথে 2024-25-এর কারেন্ট অ্যাফেয়ার্স, সেগুলোও কিন্তু আমি তোমাদের মানে যেগুলো টিসিএস প্যাটার্নের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, যেগুলো টিসিএস যে টাইপের প্রশ্নগুলো করে, সেগুলোও কিন্তু তুমি এই যদি আমাদের সমস্ত ক্লাস পিডিএফ নিতে চাও, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এখনও পর্যন্ত তুমি এই টাকাটা পেমেন্ট করে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে, তার সাথে আরেকটা কথা, আমি তোমাদের ফ্রিতেই করিয়ে দেবো এইগুলো, গ্রুপ ডি 2022-এর যে অল শিফটের সায়েন্সের যে প্রশ্নগুলো, সেগুলো তুমি ইউটিউবে এই সমস্ত ক্লাসগুলো পাবে। তার সাথে ম্যাথ আর জিআইয়ের কিছু স্পেশাল ক্লাস দিয়ে দেবো, মানে স্পেশাল ক্লাস অ্যাডভান্স ম্যাথ যেগুলো অনেকে বেঁধে যায়, পারো না, যে নতুন টাইপের যে জিআইগুলো অনেকে বেঁধে যায়, সেগুলো সবই ফ্রিতে আমি তোমাদের ক্লাসগুলো করিয়ে দেবো। আর তোমরা যারা সমস্ত পিডিএফ ক্লাসগুলো নিতে চাও, সরাসরি এই নম্বরে যোগাযোগ করতে পারো। কেমন, রাখছি, সবাই ভালো করে পড়বে। জয় হিন্দ।